আজকের 15 নম্বর স্কুলের বাকি অংশটা করব, অর্থাৎ পুরুলিয়া জেলা স্কুলের বাকি অংশটা করব। বাকি অংশ অর্থাৎ 5 থেকে যেটা একদম শেষ পর্যন্ত, 1 থেকে 4 পর্যন্ত আগের দিন করা আছে, তোমরা দেখে নেবে। যদি কেউ না দেখে থাকো অবশ্যই দেখে নেবে। আর আমার সমাধান চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এর পরের ভিডিও যখন আমি দেব তখন তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো আজকের কোশ্চেন শুরু করা যাক। আজকের প্রথম কোশ্চেন দেখো, চিত্রসহ 5-এর দাগে 1, চিত্রসহ বর্গক্ষেত্রের সংজ্ঞা দাও। বর্গক্ষেত্র ও প্রতিটি বাহুর দৈর্ঘ্যের মানের সম্পর্ক লেখো। দেখো, বর্গক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের 4টি বাহু সমান এবং প্রতিটি কোণ সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে। আর ক্ষেত্রফলের সঙ্গে বাহুর দৈর্ঘ্যের সম্পর্ক হচ্ছে ক্ষেত্রফল সমান বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার। এর পরের কোশ্চেন 5-এর দাগে 2, চিত্র সহযোগে একটি সমবাহু ত্রিভুজের সংজ্ঞা লেখো। ওই ত্রিভুজের পরিসীমা ও বাহুর দৈর্ঘ্যের সম্পর্ক লেখো। দেখো, সমবাহু ত্রিভুজ, তোমরা একটা সমবাহু ত্রিভুজ আঁকবে। এখানে আমি 5 সেন্টিমিটার নিয়েছি, তোমরা যে কোনো মাপের একটা সমবাহু ত্রিভুজ আঁকতে পারো। দৈর্ঘ্যের এখানে কেটে নিয়ে এখানে কম্পাসের কাঁটা বসিয়ে এখানে কাটবে, এখানে কম্পাসের কাঁটা বসিয়ে এখানে কাটবে। যে এই পয়েন্টটা যে পেলে, এই পয়েন্টটা থেকে এটা যোগ করলে, আবার এই পয়েন্টটা থেকে এটা যোগ করলে সমবাহু ত্রিভুজ তৈরি হবে। এবার সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। এখানে ত্রিভুজের 3টি বাহু 5 সেন্টিমিটার করে আছে। আর পরিসীমার সঙ্গে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের সম্পর্ক হচ্ছে পরিসীমা সমান 3 গুণিতক বাহুর দৈর্ঘ্য। এরপরে দেখো, একটি আয়তক্ষেত্রের পরিষ্কার চিত্র অঙ্কন করো এবং সংজ্ঞা লেখো। আয়তক্ষেত্রের পরিসীমার সঙ্গে দৈর্ঘ্য ও প্রস্থের সম্পর্কটা লেখো। আয়তক্ষেত্রের সংজ্ঞা: যে চতুর্ভুজের বিপরীত বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান ও প্রতিটি কোণ সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে। তো এখানে দেখো, এখানে 6 সেন্টিমিটারের একটা রেখা টানবে, রেখা সরলরেখাংশ টানবে। সেখান থেকে এখানে চাঁদার সাহায্যে এটা 90 ডিগ্রি করবে। 90 ডিগ্রি করার পর এটা একটা নির্দিষ্ট দৈর্ঘ্য নেবে, 6 সেন্টিমিটার ছাড়া 5 সেন্টিমিটার বা 4 সেন্টিমিটার বা 3 সেন্টিমিটার নিতে পারো। তো এই রেখা নিয়ে এখানে কম্পাসের কাঁটা বসিয়ে এই মাপটা নিয়ে এখানে কাঁটা বসিয়ে এখানে কাটবে। আবার এই 6 সেন্টিমিটার মাপ নিয়ে এখানে কাঁটা বসিয়ে এখানে কাটবে। এই যে পয়েন্টটা পেলে এই পয়েন্টটা থেকে এটা এদিকে যোগ করবে, আবার এদিকে যোগ করলে এটা আয়তক্ষেত্র হবে। তো আয়তক্ষেত্রের প্রস্থ 4 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। এবং বলেছে পরিসীমার সঙ্গে দৈর্ঘ্য প্রস্থের সম্পর্ক: আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। এবার বলেছে দেখো, 6-এর দাগে 1-এর কোশ্চেন, চাঁদার সাহায্যে 120 ডিগ্রি কোণে চিহ্নিত চিত্র অঙ্কন করো, একে সমদ্বিখণ্ডিত করো। চাঁদার সাহায্যে তোমরা সবাই নিশ্চয়ই 120 ডিগ্রি কোণ আঁকতে পারবে এবং সেটা আঁকার পর ABC সমান 120 ডিগ্রি এটা চাঁদার সাহায্যে আঁকবে। তারপর এখানে কাঁটা বসিয়ে একটা চাপ কাটবে, চাপ কেটে নিয়ে কাটার পর এইখানে কাঁটা বসিয়ে মোটামুটি হাফের বেশি নিয়ে এখানে কাটলে, আবার এখানে কাঁটা বসিয়ে এখানে কাটলে এই যে পয়েন্টটা পেলাম, এই পয়েন্টটা বির সঙ্গে যোগ করে দিলে ডি পর্যন্ত বর্ধিত করলাম, এইটা হচ্ছে ABC কোণের সমদ্বিখণ্ডক হলো। তাহলে আমরা কি লিখব? ABC সমান 120 ডিগ্রি লিখব। আর ABD সমান কি লিখব? DBC। এই দুটো কোণ সমান হবে, যেহেতু সমদ্বিখণ্ডিত করেছি এবং মেপেও দেখবে দুটো সমান হবে। এই দুটো সমান কি লিখব? ABC/2। ঠিক আছে। এরপরে আছে দেখো 6-এর 2, 3.2 সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করো। এর কেন্দ্র ব্যাসার্ধ জ্যা বৃত্তচাপ চিহ্নিত করো।
সবসময় একটা জিনিস ভালো করে খেয়াল রাখবে, এখানে ব্যাস বলছে না ব্যাসার্ধ বলছে। যদি ব্যাসার্ধ বলে কোনো চিন্তা নেই, সেই মাপ নিয়ে করলেই হবে, ব্যাসার্ধ মাপ নিয়ে। যদি ব্যাস বলে তখন তোমাকে সেটা সমদ্বিখণ্ডিত করতে হবে। তো এটা দেখে নেওয়া যাক। দেখো 3.2 সেন্টিমিটারের একটা লাইন টানবে। লাইন টানার পর এটাকে কেন্দ্র করে 3.2 মাপ নিয়ে এখানে কম্পাসের কাঁটা বসিয়ে এটা ঘোরালে 3.2 সেন্টিমিটারের একটা বৃত্ত তৈরি হবে। এবং তার কেন্দ্র কোনটা হবে, এইটা হচ্ছে কেন্দ্র হবে জ্যা। তাহলে বৃত্তের যে কোনো দুটোই বিন্দু যোগ করলে জ্যা তৈরি হবে। এবং ব্যাসার্ধ কোনটা, এই 3.2 সেন্টিমিটারই ব্যাসার্ধ। আর বৃত্তচাপ, এই বৃত্তের যে কোনো একটা অংশ মার্কিং করতে হবে, মার্কিং করে সেটা বৃত্তচাপ লিখতে হবে। এরপর 6-3 কি বলেছে দেখো, 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশ এবি অঙ্কন করো। এ প্রান্তবিন্দু থেকে 2 সেমি দূরে পি একটা বিন্দু নাও। ওই বিন্দুতে এ বি এর ওপর লম্ব অঙ্কন করো। দেখো এই অঙ্কটা হয়তো শুনে মনে হয় কঠিন, কিন্তু এই অঙ্কটা মনে হয় সবচেয়ে সহজ আছে। এ বি সরলরেখাংশ টেনেছি, এ বি সরলরেখার দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার। তারপরে এ বি থেকে পি বিন্দু একটা নিয়েছি, যেটা এপি সমান 2 সেন্টিমিটার মাপে এখানে পি বিন্দু নিয়েছি। তো পি বিন্দুতে আমাকে লম্ব টানতে হবে। তো তার জন্য কি করতে হবে, পি বিন্দুতে কম্পাসের কাঁটা বসিয়ে একটা চাপ কাটলাম। চাপ কাটার পর এখানে কম্পাসের কাঁটা বসিয়ে এখানে চাপ কাটলাম। আবার এখানে কাঁটা বসিয়ে এখানে চাপ কাটলাম এবং ওপরে চাপ কাটলাম। আবার এখানে কাঁটা বসিয়ে এখানে চাপ কাটলাম। এই যে বিন্দুটা পেলাম, তো পি বিন্দু থেকে এই বিন্দুটা যোগ করে বর্ধিত করলাম। বর্ধিত করার পর আমি একটা লম্ব পেলাম, তো পিএল লম্ব। তাহলে এ বি সরলরেখার উপর পিএল হচ্ছে লম্ব তৈরি হলো। এরপর দেখো একটা ট্যালি মার্ক পরিসংখ্যান অঙ্ক দিয়েছে। তোমাদের শ্রেণীর গণিত বিষয়ে কোনো একটি পরীক্ষায় প্রথম 30 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের নিচের তালিকা থেকে নির্দিষ্ট প্রাপ্ত নম্বর ট্যালি মার্কের সাহায্যে দেখাও এবং এইভাবে একটি পরিসংখ্যান বিভাজন তালিকা প্রস্তুত করো। তো 30 জন আছে, 30 জনের মধ্যে এখানে আমাকে লোয়েস্ট কত আছে সেটা আগে দেখতে হবে, কারণ আমি লোয়েস্ট থেকে শুরু করব। লোয়েস্ট এখানে দেখতে পাচ্ছ তোমরা, লোয়েস্ট এখানে 22 আছে, তো 22 দিয়ে তোমাকে শুরু করতে হবে। তো দেখা যাক এটা। দেখো এখানে উপরে লিখে দেবে গণিত পরীক্ষায় পরিসংখ্যান বিভাজন তালিকা। এখানে এটা হচ্ছে প্রাপ্ত নম্বর, আর মাঝখানে লিখতে হবে ট্যালি মার্ক, আর লাস্টেরটা হবে পরিসংখ্যা। তো এখানে 22 কত পেয়েছে, 22 চারজন পেয়েছে। দেখো 1 2 3 4, চারজন বলে 4টে দাগ, ঠিক আছে। আর এখানে পরিসংখ্যায় লিখবে 4। পরিসংখ্যাটা পরে লিখবে, পরিসংখ্যাটা কখন লিখতে হবে আমি বলে দিচ্ছি। এরপরে দেখো 24 কজন পেয়েছে, 1 2 3 4, তারপরে 5 যখন হবে এটা একটা ক্রস করলে এটা বোঝা যাবে এই সমষ্টিটা একটা 5। 25 একজন পেয়েছে, 26 চারজন পেয়েছে, 27 দুজন পেয়েছে, 35 পাঁচজন পেয়েছে, 36 একজন পেয়েছে, 37 দুজন পেয়েছে, 43 চারজন পেয়েছে, 45 দুজন পেয়েছে। এবার তোমরা কি করবে, এইগুলোকে এই ট্যালি মার্কগুলোকে টোটাল কাউন্ট করবে। টোটাল কাউন্ট করার পর দেখবে যে এটা 30 আসছে কিনা, মানে টোটাল সংখ্যক যে 30 জন আছে, 30 জনের নাম্বার দেওয়া আছে, সেই 30 আসছে কিনা সেটা আগে চেক করবে। সেটা যদি না হয় 30, তাহলে সেটা মেলানোর চেষ্টা করবে, কোথাও কম পড়ে গেছে সেটা মেলাবে। তারপরে সেটা যখন 30 মিলে যাবে তখন তোমরা এই পরিসংখ্যাটা লিখবে, ঠিক আছে। তার আগে লিখবে না, তাহলে তার আগে লিখলে কি হবে, এটা ভুল হবে, আবার তোমাকে কেটে করতে হবে, ঠিক আছে। এরপরে 8 দাগের কোশ্চেন দেখো, একটি মোটর বাইক দোকানে এবছর প্রথম 5 মাসের বিক্রিত সংখ্যার তথ্য নিম্নরূপ। বিক্রিত বাইকের সংখ্যা দেওয়া আছে জানুয়ারি মাসে 24টি, ফেব্রুয়ারি মাসে 12টি, মার্চ মাসে 28টি, এপ্রিল মাসে 30টি, মে মাসে 25টি। এই তথ্য থেকে একটি স্তম্ভচিত্র অঙ্কন করতে হবে।
দেখো স্তম্ভচিত্র আঁকতে গিয়ে দেখো এই দিকটা তোমাকে মাসের নামগুলো লিখতে হবে, আর এই দিকে বিকৃত মোটর বাইকের সংখ্যা লিখতে হবে। বিকৃত মোটর বাইকের সংখ্যা প্রত্যেকটা ঘর আমি 4 ঘর করে নিয়েছি। তো 4, 8, 12, 16, 20, 24 এরকম হয়েছে। তো এখানে ওপরে তোমরা লিখে দেবে যে 1 একক সমান 4টি মোটর বাইক, এটা কিন্তু লিখে দেবে। তারপরে দেখো জানুয়ারি মাসে 24টা, তাহলে 24-এর সোজা এটা মেলাতে হবে। এখানে স্কেল ফেলে দেবে, স্কেল ফেললেই বোঝা যাবে। তারপরে ফেব্রুয়ারি মাসে 12টা, মার্চ মাসে 28টা, দেখো 28টা সোজা স্কেল ফেলে দেবে। এখানে স্কেল ফেললেই এখানে বোঝা যাবে মার্চ মাসে 28টা। এপ্রিল মাসে দেখো 28 আর 32-এর মাঝখানে 30 হবে, তো 30-এর সোজা স্কেল ফেলে দিলে এখানে 30 হবে। আর মে মাসে 25টা, 24-এর সামান্য ওপরে হবে, তো এটা হবে 25টা। আশা করি সবাই আগের ভিডিওগুলো দেখেছো। যদি কেউ না দেখে থাকো অবশ্যই প্লে লিস্টে পেয়ে যাবে সেই ভিডিওগুলো। আজকের আমি 15 নম্বর দিয়েছি, 1 থেকে 14 আমার করা আছে প্লে লিস্ট থেকে, অবশ্যই দেখতে পেয়ে যাবে। আর আমার সমাধান চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওগুলি যদি তোমাদের কোনো কাজে লেগে থাকে এবং তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। থ্যাংক ইউ।